লাস্ট এপিসোডে আমরা দেখি যে ছেলেটাকে বিষ দেওয়া হয়েছিল সে মারা যায়। তারপর সেখানে পুলিশ চলে আসে, আর পুলিশ এসে জিজ্ঞাসা করে যে ক্রাইম সিনে ঢুকার পারমিশন তোমাদের কে দিল। লকি তো কিছুই বলে না। তারপর আমরা জানতে পারি যে এই পুলিশ অফিসার লকির পরিচিত। তারা দুইজন আরেকটি মামলায় একসঙ্গে কাজ করেছে। তবে চিফ মজা করেই বলে বসেন যে দেখছি যেখানেই যাই না কেন খুনের ঘটনাগুলো যেন তোমাকেই অনুসরণ করে চলে। এরপর লকি চিফ টুবিয়াসের কাছে রিকোয়েস্ট করে যে তাকেও যেন এই তদন্তে সাহায্য করার সুযোগ দেওয়া হয়। তারপর সে লরিকেও নিজের সহকারী হিসাবে পরিচয় করিয়ে দেয়। এমনকি এলিস্টারকে শুনিয়ে বলে সে আমার শুধু পার্টনার না, সে আমার গার্লফ্রেন্ডও। আমরা দেখি সেখানে এলিস্টারও তদন্ত করার জন্য অনুমতি চায়। তারপর তদন্ত শুরু হয়। লকি মৃতদেহকে একটু পরীক্ষা করতে থাকে। তারপর সে বলে মৃত ব্যক্তির মুখের ভিতর থেকে বাদামের মতো একটা তীব্র গন্ধ বের হচ্ছে। মানে ড্রাকোকে পটাশিয়াম সাইনাইড বিষ প্রয়োগ করার মাধ্যমে হত্যা করা হয়েছে। লরিও লকির কথার সমর্থন করে আর বলে পটাশিয়াম সাইনাইড বিষের কারণে ড্রাকোর ঠোঁট নীলচে হয়ে গিয়েছে। এ থেকে বোঝা যায় যে তাকে বিষ দেওয়া হয়েছে। এরপর পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে যায়। ক্যাফের সিসিটিভি এবং প্রত্যক্ষদর্শীদের তথ্য মিলিয়ে জানা যায় ড্রাকো মারা যাওয়ার মাত্র আধা ঘন্টা আগে সে তিনজন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে একই টেবিলে বসে গল্প করছিল। তারাই ছিল শেষ মানুষ যারা ড্রাকোর সবচেয়ে কাছের ছিল। লকি তো ডিরেক্ট বলে বসে যে এই তিনজনের মধ্যেই একজন খুনি। এই কথা শুনে সেই তিনজন একটু ক্ষুব্ধ হয়ে যায়। তারা প্রতিবাদ করে বলে ড্রাকো আমাদের বন্ধু ছিল, আমরা কখনোই ওর ক্ষতি করতে পারি না। কিন্তু লকি বলে বিশ্বাসঘাতকতা শত্রুরা করে না, করে সবচেয়ে কাছের বন্ধুরাই। তিনজন আবারও নিজেদের নির্দোষ দাবি করে। তারা বলে ক্যাফেতে তো আরও মানুষ ছিল, তাদের কেন সন্দেহ করা হচ্ছে না? খুনি কি ক্যাফের কোনো কর্মচারী হতে পারে না? লকি আবারও যুক্তি দিয়ে উত্তর দেয় যদি ক্যাফের কোনো স্টাফ বিষ মিশিয়ে দিত তাহলে সেই ড্রিঙ্কস যে ড্রাকোই খাবে সেটা তো কোনো গ্যারান্টি ছিল না। কিন্তু এখানে মারা গেছে শুধু একজনই, ড্রাকো। অর্থাৎ খুনির আসল লক্ষ্য ছিল শুধু ড্রাকো। তাই বিষ এমনভাবে ড্রিঙ্কসে মিশানো হয়েছে যে খুনি শিওর ছিল যে এই ড্রিঙ্কস ড্রাকোই খাবে, অন্য কেউ নেওয়ার সুযোগ নেই। পুলিশ তাদের জানিয়ে দেয় যে সত্যি স্বীকার করলে তদন্ত সহজ হবে, আর যদি মুখ না খোলা হয় তাহলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে আটকে রাখা হবে। কিন্তু লরি কিছু একটা কনফিউশনে ছিল। সে লকিকে বলে যে আমরা কি খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলছি না, যদি এরা সত্যি নির্দোষ হয়ে থাকে। তারপর লকি এই তিনজনের মধ্যে একটা জিনিস কমন খুঁজে পায়। মানে সে কোনোভাবে বুঝতে পারে যে এই তিনজনই ড্রাকোকে ভালোবাসতো। সম্ভবত ড্রাকো এই তিনজনের সঙ্গেই আলাদা আলাদাভাবে সম্পর্ক রেখেছিল, কিন্তু কাউকে সিরিয়াসভাবে নেয়নি। লরির মতে হত্যা করার কোনো একটা মোটিভ থাকে, আর এখানে ভালোবাসা আর রিজেকশনের যন্ত্রণার কারণেই হয়তোবা ড্রাকোকে হত্যা করা হয়েছে। একজন অবশ্য সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলে এত সামান্য কারণে কেউ কাউকে হত্যা করতে পারে? পুলিশ অফিসার জানান যে এরকম অনেক কেসই তারা দেখেছেন যেখানে ভালোবাসা, হিংসা আর রিজেকশনের কারণে অনেক ধরনের অপরাধমূলক কাজ হয়ে থাকে। এরপর সিদ্ধান্ত হয় সন্দেহভাজনদের জেরা করার পাশাপাশি তাদের টেবিলে থাকা প্রতিটি খাবার, ড্রিঙ্কস, গ্লাস এবং প্লেট ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে। এদিকে লকি, লরি আর এলেস্টার নিজেদের মধ্যে একটু তদন্ত করা শুরু করে। তারা মনে করে তারা শুরু থেকেই এই চারজনের কথাবার্তা লক্ষ্য করছিল, কারণ তারা তাদের পাশেই এসব কিছু করছিল। তাই তারা সিদ্ধান্ত করে যে নিজেদের মতো করে একটা নাম লিখবে, আর কেউ কাউকে সেই নাম দেখাবে না, যাতে একজন দ্বারা অন্যজন প্রভাবিত না হয়। তাই সবাই নিজের মতো করে অনুমান করে একটা নাম লিখে ফেলে। এরপর সবাই ওয়েট করতে থাকে ফরেন্সিক ল্যাবের রিপোর্টের জন্য। তখনই লরির মাথায় অদ্ভুত অস্থিরতা কাজ করে। সে ভাবতে থাকে যেখানেই যাই সেখানেই কেন লকির জীবনে কোনো না কোনো খুনের ঘটনা ঘটে। চিফের বলা কথাগুলো তার মাথায় ঘুরতে থাকে। মনে হচ্ছে তোমার অভিশাপ এখনো তোমাকে ছাড়েনি। এরপর ম্যাগির সতর্কবার্তাও তার মনে পড়ে। সে বলেছিল লকির কাছাকাছি থাকলে শুধু বিপদই তোমাকে অনুসরণ করবে।
অবশেষে ফরেন্সিক রিপোর্ট চলে আসে। রিপোর্টে লেখা ছিল পটাশিয়াম সায়ানাইডের চিহ্ন পাওয়া গেছে ড্রাকোর চায়ের কাপের হাতলে এবং সে যে টিস্যু ব্যবহার করেছিল তাতে। এই রিপোর্ট শুনেই লোকির মাথায় নতুন একটা প্রশ্ন জাগে, কারণ যদি বিষ চায়ের ভিতরে থাকতো তাহলে কাপের ভিতরেও বিষের চিহ্ন পাওয়া যেত, কিন্তু এখানে বিষ পাওয়া গেছে শুধু কাপের হাতলে, অর্থাৎ বিষ চায়ে মেশানো হয়নি। তাহলে কি বিষ ডোনাটে ছিল, নাকি এমন কোনো জিনিসে যেটা ড্রাকো নিজের হাতে টাচ করেছিল? এর চেয়েও অবাক করার বিষয় ছিল আরেকটি, ড্রাকোর সঙ্গে থাকা অন্য তিনজনের প্লেট, কাপ বা টিস্যুতে কোথাও পটাশিয়াম সায়ানাইডের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তারপর লোকি ফরেন্সিক টিমকে জিজ্ঞাসা করে, আপনারা কি কি জিনিস পরীক্ষা করেছেন? তারা তালিকায় জানায় যে 4টি ডোনাট, 4টি চায়ের কাপ, 4টি প্লেট, টিস্যু আর 2টি ফ্রক ছুরি। লোকি আর লরি একে অপরের দিকে তাকিয়ে বুঝে যায় এখানে একটি গুরুত্বপূর্ণ জিনিসের নাম নেই। তারপর লোকি এবার কাউকে অভিযুক্ত না করে অন্য পথ বেছে নেয়। সে রহস্যময় ভঙ্গিতে বলে, আমি এখন একটা ম্যাজিক দেখাবো, আর এই ম্যাজিকই খুনিকে নিজের মুখে সব স্বীকার করতে বাধ্য করবে। এরপর লোকি 3জন সন্দেহভাজনের সামনে আবার নতুন করে ডোনাট এনে রাখে। তারপর শান্ত গলায় বলে, তোমাদের শুধু একটা কাজ করতে হবে, সামনে রাখা ডোনাটটা খেয়ে ফেলো। 3জনের মধ্যে 2জনই কোনো দ্বিধা না করেই ডোনাট খেতে শুরু করে, কিন্তু একজন মেয়ে, স্টেসি, ডোনাটে একবারও হাত দেয় না। সে অজুহাত দেয়, বন্ধুর মৃত্যুর পর তার এখন কিছুই খেতে ইচ্ছা করছে না। এটা শুনে লোকি সবার সামনে ঘোষণা করে, এই 2জন ডোনাট খেয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করেছে। কিন্তু স্টেসি ডোনাটে হাত দিল না, কারণ সে ভয় পাচ্ছিল যদি এতে বিষ থাকে। সে নিজেই বিষ ব্যবহার করেছে, যার কারণে তার আনকনশিয়াস মাইন্ডে আতঙ্ক কাজ করছে বিষ নিয়ে, তাই নিরাপদ জিনিসও তার কাছে বিপজ্জনক মনে হবে। শুধু এটাই না, লোকি আরও জানায় স্টেসি একমাত্র ব্যক্তি ছিল যে ডোনাট খাওয়ার সময় ফর্ক আর ছুরি ব্যবহার করেছিল, আর ফরেন্সিক রিপোর্টে সেই ফর্ক ছুরিতে কোনো বিষের চিহ্ন পাওয়া যায়নি, কারণ খুনের পর স্টেসি খুব চালাকির সঙ্গে টিস্যু দিয়ে ফর্ক ছুরি মুছে ফেলেছিল, যাতে কোনো প্রমাণ থাকে না। এরপর লোকি সবাইকে মনে করিয়ে দেয়, ফরেন্সিক রিপোর্টে ক্রিমারের সেটের কোনো উল্লেখই ছিল না, কারণ ড্রাকো যখন চায়ের জন্য ক্রিমার চেয়েছিল তখন স্টেসি স্বেচ্ছায় ক্রিমার আনতে গিয়েছিল। লোকির মতে অন্যদের দৃষ্টি এড়িয়ে স্টেসি সেই ক্রিমারের গায়ে পটাশিয়াম সায়ানাইড লাগিয়ে দেয়। পরে ড্রাকো যখন নিজের হাতে সেটা স্পর্শ করে বিষ তার হাতে লেগে যায়। এরপর ডোনাট খাওয়ার সময় যখন সেই হাত তার মুখের মধ্যে প্রবেশ করে তখন বিষও তার শরীরে প্রবেশ করে। এরপর লোকি পুলিশের কাছে রিকোয়েস্ট করে স্টেসির ব্যাগ তল্লাশি করতে, বিশেষ করে ব্যবহৃত ক্রিমারের সেট আর ফ্রক ছুরির মুছতে ব্যবহার করা টিস্যুগুলো খুঁজে দেখতে। ব্যাগ তল্লাশির কথা শুনে স্টেসির মুখের রং চেঞ্জ হয়ে যায়, আর এক মুহূর্তে নিজেকে সামলাতে না পেরে সে চিৎকার করে উঠে বলে, থামুন, আর কিছুই খুঁজতে হবে না, হ্যাঁ ড্রাকোকে আমি বিষ দিয়েছি। স্টেসি কান্নায় ভেঙে পড়ে জানায়, ড্রাকো ক্যাফেতে আসার আগেই সে ওয়াশরুমে গিয়ে নিজের হাতে পটাশিয়াম সায়ানাইড মেখে রেখেছিল। এরপর সুযোগ বুঝে বিষটা ক্রিমারের গায়ে লাগিয়ে দেয়, আর লোকি যে যে প্রমাণের কথা বলেছে সবই একেবারে সত্যি। তারপর সে বলে সে ড্রাকোকে গভীরভাবে ভালোবাসতো, কিন্তু ড্রাকো তাকে কখনোই নিজের করে নেয়নি, বরং একসঙ্গে একাধিক মেয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল। তাই এসব কিছুর রাগ, ঈর্ষা আর অভিযোগ নিয়ে সে এরকম ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে, কিন্তু হাতকড়া পরানোর আগে সে কান্নায় ভেঙে যায় আর বলা শুরু করে সেদিন ইচ্ছা করেই আলাদাভাবে ড্রাকোকে ক্যাফেতে ডেকেছিল, কারণ সে নিজের মনের কথা তাকে বলতে চেয়েছিল। সে বলে, ড্রাকো, আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। কিন্তু ড্রাকো শান্তভাবে উত্তর দেয়, তাদের মধ্যে শুধু ফ্রেন্ডশিপ, এর থেকে আর কিছু না। তখন স্টেসি কান্না করতে করতে বলে, কেন তুমি আমাকে একটু ভালোবাসলে না, নাকি তোমার জীবনে অন্য কেউ আছে? কিন্তু ড্রাকো সেই প্রশ্নের কোনো উত্তর দেয় না। স্টেসি নিজের মধ্যেই ভাবতে থাকে, হয়তোবা সে তার কোনো ফ্রেন্ডকে ভালোবাসে, আর তার মধ্যে ঈর্ষা কাজ করে, যার কারণে সে খুনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। স্টেসির এসব শুনে সোফি এগিয়ে এসে জানায় যে সেও একসময় ড্রাকোকে নিজের মনের কথা বলেছিল, কিন্তু তখন ড্রাকো তাকে বলেছিল সে আসলে স্টেসিকেই পছন্দ করে।
ড্রাকো শুধু তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে এই ভয়ে নিজের অনুভূতি প্রকাশ করেনি। এই সত্যটা শুনে স্টেসি একেবারে ভেঙে পড়ে। যে মানুষটাকে নিজের হাতে হত্যা করেছে সেই মানুষটি আসলে তাকে ভালোবাসতো। তারপর আমরা দেখি লরির বন্ধু এলিস্টার লকির প্রশংসা করে। তারপর সে এমন একটা প্রশ্ন করে যা শুনে লরি একেবারে অবাক হয়ে যায়। সে বলে, তোমরা যে জিএফ আর বিএফ সেজে আছো সেটা করতে লকিকে কিভাবে রাজি করলে? লরি অবাক হয়। সে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে বুঝলে? এলিস্টার তখন নিজের পর্যবেক্ষণ ব্যাখ্যা করে। তার মতে কোনো ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটলে মানুষ প্রথমেই নিজের সবচেয়ে প্রিয় মানুষটার খোঁজ নেয়। কিন্তু ড্রাকো মাটিতে পড়ে যাওয়ার পর লকি প্রথমে ছুটে গিয়েছিল মৃতদেহ পরীক্ষা করতে। আর তদন্তের পুরো সময় সে একবারের জন্য লরিকে জিজ্ঞাসা করেনি সে ঠিক আছে কি না, বরং লকি সবসময় তার সঙ্গে একজন সহকর্মীর মতো আচরণ করেছে। এই আচরণগুলো দেখেই এলিস্টার বুঝে গিয়েছিল যে তারা আসলে অ্যাক্টিং করছে। লরিও আর কিছু লুকিয়ে রাখে না। এলিস্টার জানায় সে আসলে শুধু লরির খোঁজ নেওয়ার জন্য এত দূর পর্যন্ত এসেছে। এরপর সে লরিকে একটা গুড নিউজ দেয়। লরির বাবা তার বিরুদ্ধে থাকা বিপজ্জনক মানুষগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। তাদের স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। অর্থাৎ এখন লরি আবার তার আগের জীবনে ফিরে যেতে পারবে। কিন্তু লরি শান্তভাবে বলে সে এখন ফিরে যেতে চায় না। এখানকার মানুষ, পরিবেশ, জীবন সবকিছুই তার ভালো লাগতে শুরু করেছে। হয়তো সে একদিন ম্যানিলায় ফিরবে, কিন্তু এখন না। এলিস্টারও সম্মতি জানায়। তখন সেখানে লকি আসে। তারপর সে দুজনের কাছ থেকেই বিদায় নেয়। আর মজার বিষয় হলো লকিকে হাসতে হাসতে বলে, আমার বন্ধুটার ভালোভাবে খেয়াল রেখো। এলিস্টার চলে যাওয়ার পর লরি অবাক হয়ে লকিকে বলে সে বুঝে ফেলেছে যে আমরা শুধু অভিনয় করছিলাম। কিন্তু লকি এতে একটুও অবাক হয় না, বরং সে জানায় প্রথম পরিচয়ের সময় এলিস্টার তার হাত ধরে তার নার্ভস চেক করার ভান করছিল। আসলে সে বুঝতে চাইছিল যে লকির হৃদস্পন্দনে কোনো অস্বাভাবিক পরিবর্তন হচ্ছে কি না। অর্থাৎ শুরু থেকেই এলিস্টার তাদের সম্পর্কের সত্যতা যাচাই করার চেষ্টা করছিল। এরপর যখন সে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি লরির বয়ফ্রেন্ড, তখন সে সূক্ষ্মভাবে লকির চোখের মনির পরিবর্তনগুলোও লক্ষ্য করছিল। এটি আসলে একটি লাই ডিটেকশন টেকনিক। মানুষ মিথ্যা বললে শরীরের কিছু স্বাভাবিক প্রতিক্রিয়া বদলে যায়। এলিস্টার সেই পরিবর্তনগুলো খুঁজছিল। লকি স্মাইল করে আর বলে সে বিষয়টা একটু দেরিতে বুঝতে পেরেছিল। এরপর লকি লরিকে জিজ্ঞাসা করে, আমাকে বিএফ সেজে থাকতে বলেছিলে কেন? এলিস্টারকে হিংসা করানোর জন্য? কিন্তু লরি মাথা নেড়ে না বলে। সে জানায় ম্যানিলায় থাকাকালীন এলিস্টার সবসময় তার পাশে থেকেছে। বিপদে পড়লেই ছুটে এসে তাকে বাঁচিয়েছে। তাই সে শুধু এলিস্টারকে একটা বিষয় বোঝাতে চেয়েছিল, এখন আর তাকে রক্ষা করার জন্য এলিস্টারের দরকার নেই। কারণ এখন তার পাশে এমন একজন আছে যে প্রয়োজনে তাকে রক্ষা করতে পারবে। এসব শুনে লকি চুপ হয়ে যায়। এরপর আমরা দেখি রাতে লরি স্বপ্নের মধ্যে তার অতীতের সিনগুলো দেখছিল। স্বপ্নে সে দেখতে থাকে কিছু অচেনা লোক তাকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে। লরি প্রাণপণ চিৎকার করছে, সাহায্য চাইছে, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসছে না। ঠিক তখনই ঘুম ভেঙে যায়। চিৎকার শুনে লকি দৌড়ে তার রুমে চলে আসে। সে লরিকে শান্ত করে বলে, আমি এসেছি, ভয় পেও না, সব ঠিক আছে। তারপর লরি আস্তে আস্তে স্বাভাবিক হয়। লকি তাকে চা এনে দেয়। কিন্তু লকি তো লকি, সে মজা করে বলে, দুঃস্বপ্ন আসলে তোমার মস্তিষ্কের বানানো একটা সিমুলেশন। আর এই গরম চা হলো এমন একটি পানীয় যা তোমার স্নায়ুতন্ত্রকে শান্ত করবে। লকির এসব অদ্ভুত লজিক শুনে লরি একটু স্মাইল করে। পরের দিন লরি ইউনিভার্সিটিতে রুজেটার সঙ্গে গল্প করছিল। আর রুজেটা কালকের হয়ে যাওয়া ক্যাফের ঘটনা সম্পর্কেও জিজ্ঞাসা করে। ঠিক তখনই আমরা দেখি জেমি সেখানে আসে আর লরিকে অভিনন্দন জানায় কালকের কেস সলভ করার জন্য। আর বলে কেসের আসল নায়ক তো লকি, রহস্য প্রায় সবটাই সে একাই সমাধান করেছে। আর জেমি একটা সুখবর বলে, সে বলে সে তার আগের ক্লাবটা ছেড়ে দিয়েছে আর এখন কিউইডি ক্লাবের মেম্বার হয়ে গিয়েছে। লকির মতে তার অসাধারণ ফটোগ্রাফিক মেমোরি ভবিষ্যতের তদন্তে বিশাল ভূমিকা রাখবে। এসব বলে তো সে চলে যায়। তারপর রুজেটা লরিকে বলে যে আমাকে নেওয়া হলো না, তাহলে ওকে কেন নেওয়া হলো? তারপর আমরা দেখি ক্লাস শুরু হয়ে যায়।
ক্লাসে লরি সবথেকে হাইস্ট নম্বর পেয়েছে। শিক্ষক সবার সামনে তার প্রশংসা করেন এবং অন্যদের বলেন লরিকে ফলো করার জন্য। এদিকে কিউডি ক্লাবরুমে ঢুকেই লরি একটি অবিশ্বাস্য দৃশ্য দেখে। লকি আর জেমি দাবা খেলছে, কিন্তু তাদের সামনে কোনো দাবার বোর্ড নেই। লরি অবাক হয়ে জিজ্ঞাসা করে, বোর্ড ছাড়া দাবা খেলছো কিভাবে? লকি স্মাইল করে উত্তর দেয়, বোর্ডটা আমাদের মাথার ভিতরেই, এটাকে বলে ব্লাইন্ডফোল্ড চেস। লকি বলে সে জেমির ফটোগ্রাফিক মেমোরি পরীক্ষা করছে, দেখতে চাইছে সে এখনও কল্পনার বোর্ডে প্রতিটা গুটির অবস্থান নিখুঁতভাবে মনে রাখতে পারে কিনা। তারপর জেমির একটা ফোন কল চলে আসে, যার কারণে সে সেখান থেকে চলে যায়। কিন্তু লরির এসব কিছু একদমই ভালো লাগে না। তারপর আমরা দেখি লরি তাদের রুম পরিষ্কার করছিল। সামনে লকি বসা ছিল। সে লকির সঙ্গে অনেক বেশি রাগ করছিল। এক পর্যায়ে লকি তাকে বলে, আমি যে জেমিকে ক্লাবে নিয়েছি তার কারণে তুমি কি রাগ করেছ? কিন্তু লরি কোনো উত্তরই দেয় না। লকি আবার বলে, আমি বুঝতে পারছি তুমি জেমির কারণে আপসেট হয়ে আছো। লরি তখন বলে, তুমি তো ডিটেকটিভ, চেস বোর্ড না থাকা সত্ত্বেও ইমাজিন করে খেলতে পারো, তাহলে তো আনসার তোমার কাছে থাকার কথা। তারপর লকি বলে তার একটা পার্সোনাল কিছুতে ইনভলভ হতে হবে, তাই সে চলে যাচ্ছে। তখন লরি বলে, এরকম কোনো কিছু তো আমি জানি না, আমাদের ক্লাবে তো এরকম কোনো রিকোয়েস্ট আসেনি। লকি বলে, এটা ক্লাবের না, এটা একটা পার্সোনাল বিষয় নিয়ে, তাই ক্লাবের কোনো ইনভলভমেন্ট দরকার নেই। পরের দিন আমরা দেখি লরি ক্লাবে এসে অলরেডি জেমিকে পায়, আর যার হাতে একটা নোট ছিল যেখানে লেখা ছিল, চলো একটা গেম খেলি। আর আমরা বুঝতে পারি লকিকে কেউ কিডন্যাপ করে ফেলেছে, যেখানে লরিদের 45 মিনিট দেওয়া হয়েছে লকিকে খুঁজে বের করার জন্য। আর এর সাথেই এই এপিসোড এখানে শেষ হয়ে যায়।